আমি পদ্মজা পর্ব ৯৮ লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আকস্মিক থাপ্পড়ে কেঁপে উঠল রিদওয়ান। প্রধার অপমানে তার সারা শরীর জ্বলে উঠলেও সে নিজেকে সংযত রাখল। মজিদ হাওলাদার টেবিলে আঘাত করে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এমন অবিবেচক কাজ করলি কি করে? এখন কে তোকে রক্ষা করবে? রিদওয়ান নীরবে মাথা নত করে রইল। পূর্ণার খবর শোনার পর থেকে জীবন তার কাছে বোঝা হয়ে উঠেছে। পূর্ণার দেহে রয়েছে অসংখ্য সাক্ষ্য, যা তার মারাত্মক হুমকি। সে জানতো না যে মুত্তালিব এভাবে দায়িত্বহীনভাবে লাশ ফেলে আসবেন। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তার একমাত্র ভরসা মজিদ। খলিল কাতর স্বরে বললেন, ভাইজান, ও বুঝে নাই, না বুঝে এমন করছে। মজিদ চেয়ারে বসে জগ থেকে পানি ঢকঢক করে খেলেন। তারপর বললেন, যা করছে তা করছেই তো, কিন্তু শেষ পর্যন্ত কি বোকামি করলো? লাশ কি কেউ এমন করে ঝোপে ফেলে আসে? রিদওয়ান এবার মুখ খুলল। আমি মুতালিব কাকাকে বলেছিলাম লাশটা আজমপুর হাওরে ফেলে আসতে। তার কথা যেন জ্বলন্ত অঙ্গারে গৃহাহুতি দিল। মজিদ ক্রোধে অন্ধ হয়ে রিদওয়ানের পিঠে কয়েকটা পরপর আঘাত করলো। তুই চুপ থাক। রিদওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। ভাইয়ের দিকে তাকিয়ে মজিদ বললেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সঙ্গে যাবি? খলিল তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। মজিদ মাথার টুপি সামান্য ঠিক করে রিদওয়ানকে বললেন, তুইও চল। কাকা, একটা কথা বলার ছিল। আবার কি বলবি? গতকাল রাতে ভাঙা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখেছি। বিবর্ণ হয়ে গেল মজিদের মুখ। ইয়াকুব আলী শিক্ষিত, ভদ্র ব্যক্তি, ভালোই দান খয়রাত করেন, লোকের আপদে বিপদে পাশে দাঁড়ান, ধার্মিক হিসাবেও সুনাম আছে। শুধু মজিদকে হারিয়ে মতব্বার আসনটি দখল করতে পারেননি। তিনি প্রভাবশালী ব্যক্তি। মজিদের সম্মুখীন হওয়ার মতো সাহস ও শক্তি তার রয়েছে। গত ৪ বছর ধরে তাকে সামলাতে হচ্ছে মজিদের। তার আগে ইয়াকুব আলী সৌদি আরবে ছিলেন। সেখান থেকে ফিরে জনসেবায় আত্মনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই লোক তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে মানে বিপদে আসন্ন। মজিদ অনুমান করলেন, সেদিনের সমাবেশের ঘটনা থেকে হয়তো ইয়াকুব আলীর মনে সন্দেহের বীজ অঙ্কুরিত হয়েছে। তিনি রিদওয়ানের দিকে তাকিয়ে ক্ষুব্ধ স্বরে বললেন, বিপদের জাল চারিদিকে, তার মধ্যে তুই আবার নতুন একটা সমস্যার সৃষ্টি করলি। রিদওয়ান দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, আমি বাকি সমস্যাগুলো সমাধান করে ফেলব। মজিদ বিদ্রুপাত্মক সুরে বললেন, তুই আমার বাল করবি। অপমানে রিদওয়ানের মুখ কঠিন হয়ে গেল। সে খলিলের দিকে তাকাতে খলিল দৃষ্টি এড়িয়ে গেল। ক্রোধে উত্তেজিত হয়ে মেঝেতে থুতু ফেলে দ্রুত বেরিয়ে গেল মজিদ। খলিলও তার পিছু নিলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রিদওয়ান। তারপর জগের পানি দিয়ে মুখ ধুয়ে বাইরে কোথাও চলে গেলেন। রিনু আগল ঘর পরিষ্কার করছিল। হন্তদন্ত হয়ে অন্দরমহলের ভেতরে গেল সে। অনিচ্ছাকৃতভাবে মজিদ ও খলিল ও রিদওয়ানের কথোপকথন শুনে ফেলেছে। বাড়িতে এখন শুধু আমিনার আলো। লতিফা পদ্মজার সঙ্গে গেছে। রান্নাঘরে এসে পরপর কয়েক গ্লাস পানি খেলো। তার বুক কাঁপছে। কথা বলার মতো যেন ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। পূর্ণাকে রিদওয়ান ও খলিল হত্যা করেছে, এই ভয়ঙ্কর সত্য আচ্ছন্ন করে রেখেছে তার মন আর মগজকে। আজিদের বাড়ির প্রাঙ্গণ নিস্তব্ধ, জনমানব শূন্য। আমির চারিদিকে দৃষ্টি বুলিয়ে সরাসরি ঘরের ভেতরে চলে গেল। আসমানি হঠাৎ আমিরকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল বটে, তবে সে নিজেকে সামলে নেওয়ার আগে আমির তার কণ্ঠ চেপে ধরল। আকস্মিক ঘটনায় আসমানি বিমূর্ত। নিজেকে রক্ষা করার জন্য আমিরের হাত আঁকড়ে ধরল। আমিরের ক্রুদ্ধ কণ্ঠস্বর, একটা মিথ্যা উচ্চারণ করলে তাকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেব, নোটিসই। আসমানি শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলার ক্ষমতাও নেই। মুহূর্তের মধ্যে প্রাণবায়ু বের হয়ে যাবে। মুখ থেকে অস্ফুট শব্দ বের হলো শুধু। আসমানি হাঁটুতে প্রচণ্ড লাথি মেরে তাকে মাটিতে ফেলে গলা ছেড়ে চুল মুষ্টি করে ধরল আমির। কাশছে আসমানি, তার হৃৎপিণ্ড বিদীর্ণ হওয়ার উপক্রম। শ্বাসনালী হাতের চাপে চুপসে যেতে বসেছিল, তবে এখন চাপ উঠে যাওয়ায় দ্রুত গভীর শ্বাস প্রশ্বাস নিতে লাগলো সে। ক্রোধে আমিরের কপালে শিরা ফুলে উঠেছে। তার ইচ্ছে হচ্ছে আসমানিকে পিষে ফেলতে। কণ্ঠস্বর নিচু করে জিজ্ঞেস করলো সে, পূর্ণার সঙ্গে কি ঘটেছিল? বিস্ফোরিত হয়ে উঠল আসমানির চোখ দুটো। গতকালই আজ করেছিল আমি দ্রুত সবকিছু বুঝে ফেলবে, তবে সেটা যে এত তাড়াতাড়ি হবে তা কল্পনাও করেনি। আসমানি কথা বলার জন্য মুখ খুলতে আমির গর্জন করে উঠল, একটা অক্ষর মিথ্যা বললে এখানে পুঁতে ফেলবো, সত্য বলার দ্বিতীয়বার সুযোগ পাবি না। রক্ত হিম হয়ে গেল আসমানির। 2 বছর আগের সে ঘটনা তার মনে পড়ে গেল। তাদের দলের একজন বিশ্বাসঘাতকতা করেছিল। আমির সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানেই মাটিতে পুঁতে রেখেছিল। কাঁপা কাঁপা কণ্ঠে আসমানি বলল, চুল ছাড়ো, কইতাছি। আমির উল্টো আরো শক্ত করে চুল ধরল। আসমানি যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। বুঝতে পারলো যত সময় নেবে তত বেশি নির্যাতিত হবে।
তাই দ্রুত গড়গড় করে সবকিছু বলে দিল আমিরকে। চুল ছেড়ে দিল আমির। তখনই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন মালেহা বানু। তিনি আজিদের মা এবং আসমানের শাশুড়ি। আমির চলে যেতে উদ্যত হলে আসমানে উঠে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে বলে উঠল, কিছু খেয়ে যাও। মালেহা বানুর উপস্থিতি উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেল আমির। মালেহা বানু বিস্ময়িত দৃষ্টিতে আসমানের দিকে তাকালেন। মাতব্বরের পুত্র তার পুত্রবধূকে আঘাত করলো কেন? প্রশ্নটা মনে উকি দিলেও ঠোঁটের প্রান্তে এসে থেমে গেল। তীব্র কৌতূহল দমন করে সে নিজের ঘরের দিকে চলে গেলেন। শফিকের রহস্যময় অনুপস্থিতির পর থেকে মালেহা বানু অসুস্থতায় ভুগছেন। তিনি জানেন শফিক নিখোঁজ, কিন্তু আসমানি এবং আজিদের শফিকের পরিণতি সম্পর্কে জানে, অথচ তাদের কারোর মধ্যে শফিকের অনুপস্থিতিতে বিন্দুমাত্র বেদনার ছায়া নেই। তাছাড়া নিজেদের সম্মান রক্ষাতে চরম দুর্নীতিবাজ শফিকের নিখোঁজ হওয়ার ব্যাপারটা নিয়ে তার সহকর্মীরাও মাথা ঘামায়নি। লোক দেখানো অনুসন্ধান করে তাকে পলাতক ঘোষণা করা হয়েছে। মালেহা বানু এইসব জটিলতা থেকে অনেক দূরে। তিনি প্রায় নীরবতা পালন করেন, পাড়ায় ঘুরে বেড়াতে পছন্দ করেন। দুই পুত্র অর্থ উপার্জন করেছে, এইটুকুই তার কাছে যথেষ্ট। তিনি রাজরানীর মতো জীবনযাপন করেছেন, আর কি প্রয়োজন? তবে অন্তরের ক্ষোভ আছে আসমানির ওপর। আসমানি ও শফিকের মধ্যে অশোভন ঘনিষ্ঠতা তিনি বারবার লক্ষ্য করেছেন। নিয়ে মুখ খুললেও শফিক ও আজিদ উভয়ে রেগে যেত। ফলে তিনি দীর্ঘদিন আসমানের সঙ্গে বাক্যলাপ বর্জন করে চলেছেন। বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে আজিদের সঙ্গে দেখা হলো আমিরের। আমিরকে দেখে আজিদ উচ্চারণ করলো, শুনলাম পূর্ণা নাকি খুন হয়েছে। আজিদকে পাশ কাটিয়ে চলে গেল আমির। আজিদ ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরের দিকে তাকালো। বড় ভাই শফিকের কথায় সে এই দলে যোগ দিয়েছিল। সেখানে তার দেখা হয় আসমানির সঙ্গে। আসমানির রূপের আলোয় পুরুষ মানুষ মুগ্ধ হয়ে যায়। বিয়ের আগে আজিদ নিজেও মাঝে মধ্যে পাতালে যেত রাত কাটাতে, শুধু আসমানির কাছাকাছি থাকার আশায়। আসমানি ছিল পাতালের প্রতিটা পুরুষের রাতের রানী। প্রথমে আজিদ বিস্ময়িত হয়েছিল একজন মেয়ে কিভাবে এতটা অধঃপতিত হতে পারে। পরে জানতে পারল আসমানি তার মায়ের পথ অনুসরণ করেছে। আমিরের দাদি নূরজাহানের এক বান্ধবীর মেয়ে ছিল আসমানি। মায়ের পেশা মেয়ের উত্তরাধিকার সূত্রে পেয়েছে। 16 বছর বয়স থেকে আসমানি গ্রামের কুকীর্তি শুরু করেছিল। গ্রামের সালিশে যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো, তখন মজিদ হাওলাদার ও আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দেন। আজিদ এমন একজনকে বউ হিসাবে নিতে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু তার বড় ভাই এই বিয়ের পক্ষে ছিলেন। আজিদের আর কিছু বলার ছিল না, সে আসমানিকে বিয়ে করলো। বর্তমানে একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে, কিন্তু আসমানির বাচ্চা হলেও নিশ্চিত হতে পারবে না যে সেই বাচ্চা তারই। এই চিন্তায় সে অস্থির। মনে মনে হাওলাদার পরিবার এবং মৃত শফিকের প্রতি ক্ষোভে জ্বলছে আজিদ। গত কয়েকদিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করবে। সোজা কলপারে চলে এলো আজিদ। আজ বিকেলে তাকে রওনা দিতে হবে শহরের দিকে। মালেহা বানু অসুস্থতা বেড়েছে, ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাকে। রাত 9টায় আমির অন্তর্মহল এড়িয়ে সোজা আগল ঘরে ঢুকলো। ঘন অন্ধকারে ঘরটা নিমজ্জিত, চারিপাশে নিস্তব্ধতা এমন যে মনে হচ্ছে মৃত্যু নিজে এখানে অবস্থান করছে। খলিল মজিদ বাড়িতে নেই, তারা লোক দেখানো সহায়তায় ব্যস্ত। মোলবাড়ির অভিভাবক সেজে বসেছে, কিন্তু আমির জানে তারা প্রমাণ লোপাটে মগ্ন। প্রমাণ ধ্বংস করা তাদের কাছে বাঁ হাতের খেল। অন্ধকারে হাতড়ে বালিশের নিচ থেকে দেশলাই বের করে হারিকেন জ্বালালো সে। মগা বিকেলে বেরিয়েছে, তাই আগল ঘরে বিরল নীরবতা। অন্যদিন মগা নাক ডাকার শব্দে এখানে থাকা দুষ্কর হয়ে ওঠে। খয়েরি শার্টের পকেট থেকে একটা ছোট লাল খাম বের করে হারিকেনের আলোয় বসলো আমির। পাশের ঘরে হঠাৎ একটা শব্দ হলো। উকি দিয়ে দেখলো একটা বিড়াল ছোটাছুটি করছে। নিশ্চয় ইঁদুর দেখেছে। হারিকেন নিভিয়ে বাইরে এলো সে, লাল খামটা পায়জামার পকেটে রেখে। অন্দরমহলের চারপাশে জোনাকি পোকারা আলোর উৎসব শুরু করেছে। আমি সেই আলোর মেলায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল, কিছুটা সুখের, কিছুটা বেদনার, অথচ সবই নীরবতায় মোড়া। কিছুক্ষণ চিন্তা করে আমির অন্দরমহলে প্রবেশ করলো। আমিরকে দেখে ছুটে এসে পথ আগলে দাঁড়ালো লতিফা। ভাইজান, পদ্মর কি হইতেছে বুঝতেছি না, কথা কয় না। আমির প্রসঙ্গ পরিবর্তন করে বলল, আমি এখানে থাকবো, তুই রান্নাঘরে মন দে। কথা শেষ করে উপরতলায় উঠে গেল আমির। আশ্বস্ত লতিফা রান্নাঘরের দিকে পা বাড়ালো। মিরাজ পদ্মজার সঙ্গে থাকবে শুনে তার মনে অহেতুক আনন্দের ঢেউ উঠেছে। অতীতের স্মৃতি ভেসে এলো চোখের সামনে। আমির আঠার মতো ঘরের ভিতর লেপ্টে থাকতো, নিজেও বের হতো না, পদ্মজাকেও বাইরে যেতে দিত না। এ নিয়ে ফইনা, রানী, নূরজাহান আর আমিনা কতই না গুজগুজ ছিল। বর্তমানে জটিল পরিস্থিতিতে যেখানে আমির আর পদ্মজার সম্পর্ক টানাপোড়েনে ভরা, সেখানে অতীতের সেই সরল প্রেমময় দিনগুলো তার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। সে সময় হয়তো নানা সমস্যা ছিল, কিন্তু আজ সেগুলো আর মনে নেই। শুধু মনে আছে ভালোবাসার মধুর স্মৃতিগুলো।
এই ছাত্রে গাদা এগুলো তিলে তিলে